তাহলে আজকে আমরা এখানে দেখব এনজাইমস। এনজাইমসটা কি? এনজাইমস একটা প্রোটিন বায়োমলিকিউল which can act as a catalyst or more specifically biocatalyst by regulating the rates of metabolic reactions without itself being altered in the process. এনজাইম কথাটা মানে এটার মানে হচ্ছে গিয়ে ইন ইস্ট, মানে ইস্ট একটা মাইক্রোব, ওই মাইক্রোবের ভেতরে যে জিনিসটা তার অ্যালকোহল ক্যাটালাইসিসে হেল্প করে, অ্যালকোহলের অক্সিডেশনে হেল্প করে, সেটাকে বলা হতো এনজাইম। ইনজাইম, জাইম কথাটা জাইমেজ বলে একটা এনজাইম থাকে এস্টে, সেটা। তো আমরা এখানে একটা ডেফিনিশন পড়তে পারি যে এনজাইম হচ্ছে গিয়ে একটা বায়োক্যাটালিস্ট that are synthesized by living cells. These are protein in nature. সবাই যে প্রোটিন তা নয়, কয়েকজন প্রোটিন। All enzymes are proteins, but all proteins are not enzymes. So সমস্ত প্রোটিনই এনজাইম না, কিন্তু কিছু কিছু এনজাইম প্রোটিন। These are protein in nature, colloidal and thermolabile in character and specific in their action. নন প্রোটিন এনজাইমসও আছে, যেগুলো কিছু এনজাইম আছে যেগুলো প্রোটিন না। এখন নেক্সট হচ্ছে এনজাইমস আর কনসিডার্ড আন্ডার টু ব্রড ক্যাটাগরিজ। ব্রড ক্যাটাগরিজটা কি? সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার এনজাইমস, যেটা সেলের ভেতরে ফাংশন করে, আর এক্সট্রা সেলুলার, যেটা সেলের বাইরে কাজ করে। এই এনজাইমের যে এনজাইমটাকে মনিটর করার জন্য এরা বিভিন্ন রকম কমিশন বিহেভ করেছিল, তার ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার ইত্যাদি। তো এখন এনজাইম আমি বলতে পারি এনজাইম কি? এনজাইমের আমার 6টা ক্লাস আছে। একটা হচ্ছে অক্সিডো রিডাকটেজেস, যে এনজাইমগুলো অক্সিডেশন রিডাকশন করে। ট্রান্সফারেজেস, যেগুলো ফাংশনাল গ্রুপ ট্রান্সফারে ক্যাটালাইজ করে। হাইড্রোলেজেস, যেগুলো হাইড্রোলিসিস করে বিভিন্ন কম্পাউন্ড আমরা যে খাই, যে খাদ্য খাই, কার্বোহাইড্রেট, প্রোটিনস, অ্যামাইনো অ্যাসিডস আর ফ্যাটস, এই যে ফ্যাটের যে বিভিন্ন জিনিসের ফাংশন করে, এগুলো ভাঙে যে, এগুলোকে হাইড্রোলিসিস প্রসেস। এই হাইড্রোলিসিস প্রসেসটাকে ক্যাটালাইজ করে, সেটা হচ্ছে হাইড্রোলেজ। লায়াজেস করছে অ্যাডিশন আর রিমুভাল অফ ওয়াটার, অ্যামোনিয়া বা কার্বন ডাইঅক্সাইড। এরা হচ্ছে লায়াজ মানে হচ্ছে জোরে দিচ্ছে, হ্যাঁ, যে আমাকে জুড়ে দিচ্ছে একটা কিছুর সঙ্গে। তো লায়াজেস আর ইনভলভড ইন অ্যাডিশন আর রিমুভাল অফ ওয়াটার। আইসোমারেজেস হচ্ছে আইসোমারাইজেশন রিয়াকশন। আইসোমার কাকে বলে নিশ্চয়ই জানো, যেমন এই দুটো কম্পাউন্ড আইসোমার, C4H10, এটা N বিউটেন, এটা টারশিয়ারি বিউটেন, সব বোথ আর আইসোমার্স। তারপরে লাস্টেরটা কি? ওটা হচ্ছে লাইগেজ, যারা সিনথেটিক ক্যাটালিস্ট রিয়াকশন, গ্রিকে লিগেট বলে, বাইন্ডিং করা। এইখানে একটা ছোট্ট ওয়ার্ড বলা আছে যে এটা মনে রাখলে ওথলিল কথাটা যদি মনে নাও রাখতে পারো, আমি সেক্ষেত্রে একটা ছোট ওয়ার্ড দিচ্ছি, যেটা মনে রাখলে তোমরা আইসোমারটা মনে রাখতে পারবে, যেটা হচ্ছে গিয়ে অন দ্য হিল। ঠিক আছে, এইখানে অন হচ্ছে তোমার প্রথমটা অক্সিডো রিডাকটেজ, টি হচ্ছে ট্রান্সফারেজ,
এইটা হবে হাইড্রোলেজ, এইটা ধরো আইসোমারেজ, একটা হবে লাইয়েজ, আর একটা হবে লাইগেজ। এইবারে এই জিনিসটা একটু ভালো করে দেখো তোমরা। ক্লাসিফিকেশন কারে কয়? এমন অক্সিডো রিডাক্টেজ, এটা এক্সাম্পল হইতেছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, রিয়াকশন ক্যাটালাইজড এইটা। ট্রান্সফারেজেস, হেক্সোকাইনেজ, ট্রান্সঅ্যামাইনেজেস, ট্রান্সমিথিলেজেস, ফসফোরাইলেজ, এটা গ্রুপ ট্রান্সফার। হাইড্রোলেজেস, ট্রাইঅ্যাসিটাইল অ্যাসাইল হাইড্রোলেজ। এই যে EC3113 এটা হচ্ছে তার নোমেনক্লেচার। লাইয়েজেস, addition, elimination. Isomerase, interconversion of isomers. Ligases, condensation, usually dependent on ATP. ATP মানে adenosine triphosphate, যেটা বডিতে এনার্জি সাপ্লাই করে। এবারে এনজাইমগুলো কি হয়? এনজাইমগুলো অ্যাকচুয়ালি কেমিস্ট্রির কিছু পার্ট আছে। একটা হোলো এনজাইম হচ্ছে গিয়ে, আমার অ্যাক্টিভ এনজাইমকে বলছি একটা হোলো এনজাইম। অ্যাপো এনজাইম হচ্ছে সেই এনজাইমের প্রোটিন পার্টটা, কোএনজাইম সেই এনজাইমের নন প্রোটিন পার্টটা। এবার এই ছবিটা দেখলে বুঝতে পারবে, আমার এইটা হচ্ছে গিয়ে আমার পুরো হোলো এনজাইম, এই ব্লু পার্টটা হচ্ছে অ্যাপো এনজাইম বা প্রোটিন পার্ট, আর এই অরেঞ্জিশ পার্টটা হচ্ছে কোএনজাইম বা অর্গানিক ফ্যাক্টর। এই যে এইখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইট, এখান দিয়ে তার বিক্রিয়া হয়। আর এটা হচ্ছে একটা অর্গানিক ইনঅর্গানিক কোফ্যাক্টর থাকে, ফসফেট মলিকিউলও হতে পারে সেটা। এইবারে তোমাদের সিলেবাসে যাচ্ছি, ইউনিট 3 যেখান থেকে পড়াচ্ছি। জেনারেল অ্যাসপেক্টস হলে গেল নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, স্পেসিফিসিটি, ফাংশন গেল, ফ্যাক্টরস, কোএনজাইমস, কোফ্যাক্টরস। তোমাদের জাস্ট কি করে কি ফ্যাক্টরগুলো এনজাইমের কাজে করে সাহায্য করে সেটাকে বোঝানোর জন্য আমি একটা করব। এইটা দেখলে বুঝতে পারবে, দিজ আর দ্য ফ্যাক্টরস হুইচ এফেক্ট দ্য এনজাইম অ্যাক্টিভিটি। 1 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, কনসেন্ট্রেশন অফ এনজাইম, টেম্পারেচার, পিএইচ, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, টাইম, অ্যাক্টিভেটার্স, কোফ্যাক্টরস অ্যান্ড কোএনজাইমস, ইনহিবিটার্স, লাইট অ্যান্ড রেডিয়েশন। এই 9টা ফ্যাক্টর মনে রাখলে হবে। এইখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানে একটা এনজাইমের অ্যাক্টিভ স্ট্রাকচার। একটু আগে যেটা দেখালাম ওটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা একটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে বইয়ে। এখানে সাবস্ট্রেটটা আসে, যে সাবস্ট্রেটটা মানে যার সঙ্গে এনজাইমটা বিক্রিয়া করবে সেটা আসবে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে, এখানে বিক্রিয়া করবে এবং এনজাইমের এখানে ধরে রেখে ক্যাটালাইজ হয়ে গেলে সাবস্ট্রেটের যে বিক্রিয়া হয়ে যাবে, প্রোডাক্টসগুলো সব বেরিয়ে যাবে। এবার দেখো, দ্য অ্যাক্টিভ সাইট or active center of an enzyme is defined as the small region at which the substrate binds and participates in catalysis. So এবার ডেফিনিশনটা দেখো, this is the small region where the substrate binds and participates in catalysis. The active site কি থাকে? Active site is made up of amino acids, ঠিক আছে, এবং যেমন এনজাইম লাইসোজাইমের 129টা অ্যামাইনো অ্যাসিডস আছে, সো ওটা বাদ দাও, মোটামুটি অ্যামাইনো অ্যাসিডস। আর একটা 3 ডাইমেনশনাল কনফরমেশন হয়। অ্যাক্টিভ সাইট
ইজ নট রিজিড ইন স্ট্রাকচার, এটা ফ্লেক্সিবল যাতে আমার সাবস্ট্রেটকে অ্যাকোমোডেট করতে পারে। এটা রিজিড হলে কি হবে, এটা বিক্রিয়াটা ঠিকঠাক হবে না। জেনারেলি দ্য অ্যাক্টিভ সাইট possesses a substrate binding site and a catalytic site. একটা যেটা ক্যাটালাইসিস হবে আর একটা হচ্ছে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট হবে। এইখানে একটা এনজাইম অ্যাক্টিভিটির একটা ছোট্ট একটা রিয়াকশন, যেটা ই হচ্ছে গিয়ে এনজাইম, এ হচ্ছে সাবস্ট্রেট, ইএস হয়, তারপরে ই প্লাস পি, প্রোডাক্ট পি হয়ে যায়। মানে সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ডিং হবে, তারপরে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হবে, এবং তারপরে যে ক্যাটালাইসিস কমপ্লিট হয়ে গেল অমনি আমার পিটাকে ছেড়ে দেওয়া হলো। এইবারে আমরা আসবো আর একটা জিনিসে, যেটা হচ্ছে এনজাইমের যে কাজ করে সেটাকে ইনহিবিট করে। মানে এনজাইম ইনহিবিটর ইজ ডিফাইন্ড এজ এ সাবস্টেন্স হুইচ binds with enzyme and brings about a decrease in catalytic activity of that enzyme. The inhibitor can be organic or inorganic in nature. তিন ধরনের হয়: রিভার্সিবল ইনহিবিশন, ইররিভার্সিবল ইনহিবিশন, অ্যালোস্টেরিক ইনহিবিশন। রিভার্সিবল ইনহিবিশন কাকে বলে? এটার মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা কম্পিটিটিভ, একটা নন কম্পিটিটিভ। সেটা আমি ছবি দেখাচ্ছি। ইনহিবিটার একটা ইনহিবিটার, সেটাকে আই বলছে। ইনহিবিটার একটা সাবস্ট্রেট এস। তাহলে কি হয়, তোমার যে ইনহিবিটার যে মলিকিউলটা আর আমার যে জিনিসটার সঙ্গে বিক্রিয়া করবে, সাপোজ ধরো আমার একটা প্রোটিন, একটা কার্বোহাইড্রেট আছে, এবং ইনহিবিটারটাও সেই কার্বোহাইড্রেটের মতনই দেখতে। তো এবার কি হবে, ও কি করবে, ইনহিবিটারটা কি করবে, যে ধরো নকল সাবস্ট্রেট আর কি, আমার নকল সাবস্ট্রেটের সঙ্গে সে বিক্রিয়া করে যাবে, ইট উইল রিঅ্যাক্ট উইথ দ্য ফলস সাবস্ট্রেট অ্যান্ড ইট উইল কম্পিট উইথ দ্য সাবস্ট্রেট, এবং সে এনজাইমের অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে বসে থাকবে। তার মানে ধরো এখানে যে সাবস্ট্রেটটা আছে, এইখানে আমার আরেকটা মলিকিউল আছে, সাপোজ ধরো এই জিনিসটা, এটা একটা মলিকিউল সাপোজ। এবারে এই মলিকিউলটা কি করবে, এটা এনজাইমের মতন দেখতে হয়ে এ আবার এখানে এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসে থাকবে। সাবস্ট্রেট বেচারা সে বিক্রিয়া করতেই পারবে না। তো এক্সাম্পল হচ্ছে গিয়ে এই দেখো, এইটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, অ্যাক্টিভ সাইট। এ কি করবে, এই কম্পিটিটিভ ইনহিবিটর গিয়ে এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসে থাকে। বেচারা সাবস্ট্রেট তো রিঅ্যাকশন করতেই পারবে না। আর একটা হচ্ছে সাবস্ট্রেট নন কম্পিটিটিভ ইনহিবিটর। নন কম্পিটিটিভ ইনহিবিটর কি করবে, সে একটা অ্যাক্টিভ সাইট বাদে অন্য একটা সাইটে গিয়ে বসে থাকবে, যার ফলে অ্যাক্টিভ সাইটের যে শেপটা ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখো, তো ইনহিবিটর বাইটস এট এ সাইট আদার দেন দ্য অ্যাক্টিভ সাইট অন দ্য এনজাইম সারফেস। কিন্তু এই যে বাইন্ডিংটা হচ্ছে, তার ফলে এনজাইমের ফাংশনটা ইনহিবিট করে যাচ্ছে, তা কমে যাচ্ছে। ইনহিবিটরের তো তার স্ট্রাকচারাল রিজেম্বলেন্স নেই, কিন্তু সে আরেকটা সাইডে গিয়ে বসে পড়ে যাচ্ছে। নন কম্পিটিটিভ ইনহিবিটরে দ্য Km, দ্যাট ইজ দ্য মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট, যেটা আমি এখনো বলিনি, সেটা আমি জাস্ট দেখাচ্ছি। এটা একটা এনজাইমের অ্যাক্টিভিটির একটা আছে, রেট রিয়াকশন আছে। তারপরে এক্সাম্পল, এইখানে দেখো এক্সাম্পলস, সিলেক্টেড এক্সাম্পলস অফ এনজাইমস উইথ দ্য রেসপেক্ট সাবস্ট্রেটস অ্যান্ড কম্পিটিটিভ ইনহিবিটার্স। ফর এক্সাম্পল, এখানে জ্যানথিন অক্সাইডেজ একটা এনজাইম আছে, যেটার সাবস্ট্রেট হচ্ছে হাইপোজ্যানথিন। এটার ইনহিবিটার হচ্ছে অ্যালুপিউরিনোল।
এটা হচ্ছে গিয়ে আমাদের যে গাউটের ব্যথা হয়, বয়স্কদের ক্ষেত্রে দেখবে গাউটের ব্যথা হয় হাঁটুতে, হ্যাঁ, এখানে ইউরিক অ্যাসিড কমিয়ে দেয়, ইউরিক অ্যাসিড কমিয়ে দেয়, ঠিক আছে। এই ইনহিবিটরটা ইউরিক অ্যাসিডের প্রোডাকশনটা কমিয়ে দেয়। এখানে এই ইনহিবিটরটা একটা ভালো পারপাসে ইউজ হচ্ছে, আমার ইউরিক অ্যাসিড প্রোডাকশনটা কমিয়ে দিচ্ছে যাতে গাঁটের ব্যথা না হয়। কিছু কিছু ক্ষেত্রে এই যে ইনহিবিটররা কিন্তু এরা ওষুধের কাজ করে। এই যে বিভিন্ন জিনিস আমাদের নর্মাল ফাংশনকে যদি একটু ইম্পেয়ার করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই যেমন ট্রিটমেন্ট অফ ক্যান্সার, লিউকেমিয়ার ক্যান্সারের জন্য এই যে অ্যামাইনোপটেরিন, অ্যামিথোপটেরিন, মিথোট্রেক্সেট, এগুলো কিন্তু ওষুধ। এই ওষুধগুলো কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। এরা এক্সেস জিনিসটাকে বডিতে নর্মাল ফাংশন যেটা আছে, টিস্যু রিজেনারেশন, এগুলোকে বন্ধ করে। এখানে নন কম্পিটিটিভ ইনহিবিশনের একটা এক্সাম্পল যেটা হচ্ছে হেভি মেটাল আয়ন্স, যেটা হেভি মেটাল আয়ন্স টক্সিসিটি বডিতে বেড়ে যায়, এরা ইনহিবিট করে এনজাইম ফাংশন। এবারে আমি আসছি ইরিভার্সিবল ইনহিবিশনে। এরা কি করে, এরা এনজাইমের সঙ্গে বাইন্ড করে, কোভ্যালেন্ট বাইন্ডিং করে, এইটা আর চেঞ্জ হবে না। এই যে বাইন্ডিংটা হয়ে গেল, এই যে ইনহিবিটর, যেটা ইরিভার্সিবল ইনহিবিশন যারা করায়, এরা হচ্ছে সে টক্সিক, বিষাক্ত জিনিস। যেমন আয়োডো অ্যাসিটেট একটা ইরিভার্সিবল ইনহিবিটর। পাপেইন হচ্ছে গিয়ে আমার হজম করায়। পাপেইন যে জিনিসটা, এটা পেঁপের মধ্যে থাকে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, তার মধ্যে পাপেইন এনজাইমটা থাকে। পাপেইন কি করে, আমাদের ডাইজেস্টিভ এনজাইম হিসেবে কাজ করে। আমরা যে খাদ্যদ্রব্য খাই সেগুলো হজম করতে সাহায্য করে। গ্লিসারেলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজেনেজ, এই যে এনজাইমটা, এই এনজাইমটা হচ্ছে গিয়ে আমাদের সুগার কন্ট্রোলের জন্য, বা তোমরা যদি এতে বা 12-এ উচ্চ মাধ্যমিকে যে পড়বে পাইরুভিক অ্যাসিডের যে একটা সাইকেল আছে না, পাইরুভিক অ্যাসিড সাইকেল, ওখানে দেখবে গ্লিসারেলডিহাইড 3-ফসফেটের একটা রোল আছে, সিনথেসিস অফ পাইরুভিক অ্যাসিড। আয়োডো অ্যাসিটেট কি করে, ওরা একটা সালফাইড্রিল গ্রুপের মধ্যে কাজ করে, ওদেরকে ইনঅ্যাক্টিভ করে দেয়। এই যে ডিএফপি একটা নার্ভ গ্যাস, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা বানিয়েছিল। ওরা এনজাইমের সঙ্গে, যেখানে সেরিন আছে, সেরিন এনজাইমস আছে, তারা ওখানের সঙ্গে বাইন্ড করে নেয়, বডির বড় ইম্পর্টেন্ট ফাংশনস নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে আমরা প্যারালাইজড হয়ে যাই। ওই নার্ভ গ্যাসগুলোতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রচুর লোকে প্যারালাইজড হয়ে মারা গেছিল। ডাই আইসোপ্রোপাইল ফ্লোরোফসফেট, এই কথাটা মনে রাখবে, এটা এমসিকিউতে কিন্তু ইম্পর্টেন্ট। এই যে যে এক্সাম্পলগুলো দিচ্ছি, ডাই আইসোপ্রোপাইল ফ্লোরোফসফেট, আয়োডো অ্যাসিটেট ইজ অ্যান ইরিভার্সিবল ইনহিবিটার। একটু আগে কি বললাম, অ্যালুপুরিনল ইজ এ মেডিসিনাল ইনহিবিটার। হেভি মেটাল আয়ন্স লাইক সিলভার, lead, mercury, these are non-competitive inhibitors or reversible inhibitors। সেই কথাটা মাথায় রাখবে, হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে লাস্টের যে পার্টটা হচ্ছে অ্যালোস্টেরিক ইনহিবিশন। এখানে আমি অ্যালোস্টেরিক রেগুলেশনটা যখন কাজ করব, সেখানে আমি এটা বলবো। আমরা এরপরে যাব পার্ট 2 অফ এনজাইম অ্যাক্টিভিটি, যেখানে আমরা ফিশার্স লক অ্যান্ড কি হাইপোথিসিস ইত্যাদি আরও কিছু নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পার্ট 2 অফ দিস ভিডিও। ওকে।